পৃথিবীতে যে সমস্ত দেশের মধ্যে লাগালাগি আছে, মানে বৈরিতার সম্পর্ক আছে, দেখবেন সেই দেশ যদি একে অন্যের সাথে বর্ডার শেয়ার করে, মানে একই বর্ডার থাকে, তাহলে এই বৈরিতার প্রকাশ নিঃসন্দেহে বর্ডারে প্রকাশ পাবে। রাশিয়া ইউক্রেন থেকে শুরু করিয়া প্রত্যেকটা ক্ষেত্রে এটা বিদ্যমান। আর সব গল্প যদি বাদও দেন, তাহলে শুধু ভারতের কথাই যদি বিবেচনা করেন, তাহলে এটা দেখবেন যে ভারতের সাথে যারা বর্ডার শেয়ার করে তাদের সবার সাথেই ভারতের দাপুণ্য সম্পর্ক। বর্ডার শেয়ার করা প্রত্যেকটা দেশের সাথে ওদের হানাহানি লেগেই গেছে। ভারত বর্ডার শেয়ার করে পাকিস্তানের সাথে, সেখানে ভারত পাকিস্তানের কি অবস্থা তা আমরা সবাই জানি। সারাদিনই সেখানে পাকিস্তান ভারত জয় বাংলা করতেই থাকে, মায়ের হয় খালি সাউন্ড হয় না, খালি মায়ের সাউন্ড দেখে। এবার কয়েকদিন পর পরই এইসব নিয়ে নিউজ হইতে গেছে। এই যে তার একটা নিউজ দেখেন, এখানে করছে যে শুধু 20 সালে 2020 সালে ভারতের 24 জন সৈনিকরে জয় বাংলা করে দিচ্ছে পাকিস্তান। সুখ পেলাম। সুখ পাওয়া মানে জানেন তো, তাহলে আপনারাও সুখ পান। আর এই সুখ পেতে চাইলে আমি আপনাকে আরো অনেক নিউজ দেখাতে পারি। এই নিউজটা দেখেন, এখানে হেডলাইন করেছে যে ভারত পাকিস্তান সংঘর্ষে নিহত 4, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 4 জনই তো জয় বাংলা হয়েছে, ওই 4 জনই ছিল ভারতে। আর এই ঘটনা ঘটেছিল 2018 সালে। তো এইগুলোর মধ্যে একজন ছিল ভারতের বিএসএফ। আর এখানে দেখেন আর একটা নিউজ, এটা 2022 সালের একটা গোলাগুলির ঘটনা। নিউজে করতেছে যে সেদিন পাকিস্তানি সর্বপ্রথম ভারতের উপরে গুলি চালায়। আবার এই দেখেন, এটা 2023 সালে ভারত পাকিস্তানের গোলাগুলির আর একটা ঘটনা। এখানে নিউজের ভিতরে কি করছে জানেন, করছে যে ভারতের আগ্রাসী আচরণ করার সাহস দেখানোর জবাব হিসাবে পাকিস্তান ভারতের এই সবক দিচ্ছে। আপনি নেট ঘাটলে এরকম নিউজ আরো অসংখ্য পাবেন আর সুখু পাবেন। তবে এইসব দেখে তো এটুকু বুঝতে পারতেছেন যে পাকিস্তান ভারতের আগ্রাসী হওয়ার খাইশে বিন্দু মাত্র পাত্তা দেন। এমন কিছু বুঝলে পাকিস্তানি সবার আগে প্রতিবাদ করে। এবার আসি ভারত চীন সীমান্তের বিষয়ে। এই নিউজটা দেখেন, এনে কইতেছে যে হঠাৎ ভারত চীন সীমান্তে উত্তেজনা। এটা 2022 সালের একটা নিউজ। এবার 2023 সালে চীন তাদের নতুন ম্যাপে ভারতের অরুণাচল রে চীনের অঞ্চল হিসেবে দেখাইছে, তাই না? এই যে তারও নিউজ। আবার এই নিউজটা দেখেন, এখানে কইতেছে যে চীনের ভয়ে সীমান্তের টহলে দিতে পারতেছে না ভারত। ভারতীয় গণমাধ্যম জানায়, গেল মে মাসে চীনের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কিছু অংশ অতিক্রম করে ঘাঁটি গেড়ে বসে। ভারতের আবেদন সত্ত্বেও তারা ফিরে যায়নি। আপনাদের মনে আছে না যে লাদাখ উপত্যকায় চীন ইন্ডিয়ান সেনাদের এমন পিটানি ছিল, মনে আছে না? কর্নেল সহ 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছিল, অবশ্য চীনের 4 জন মারা গেছিল। যুদ্ধ হয়েছিল হাতাহাতি, 4 জনের বদলে 20 জন মারা যায় কেন? সমান সমান হওয়া লাগবে না? হ্যাঁ, স্কোর কম কেন? কারণ মনে হইতেছে চরম মৃত্যু ওদের যত পৌরুষ বাংলাদেশের মধ্যে। আচ্ছা, এবার মূল আলাপে ফিরে আসি। এতক্ষণের এই যে নিউজ থেকে তো এই বিষয়টা পুরোপুরি বুঝে গেছেন যে কোন দুই দেশের মাঝে দ্বন্দ্বের সম্পর্ক থাকলে উভয় দেশের যে কমন সীমান্ত এলাকায় তার প্রভাব ফেলবে। এটা কেন করলাম সেটা বুঝতে হলে এবার আপনাদের বাংলাদেশ ভারত সীমান্তের গত 15 বছর থেকে দু একটা নিউজ দেখেন। এই নিউজটা দেখেন, এটাই গত মার্চ মাসের নিউজ। নিউজে কইতেছে নওগাঁ সীমান্তে ভারতের বিএসএফ এর হাতে বাংলাদেশি নিহত। আবার এই নিউজটা দেখেন, এটা হইতেছে এই জানুয়ারি মাসের নিউজ। এখানে কইতেছে যে লালমনিরহাটের পাটগ্রাম এলাকায় ভারতের বিএসএফ এর হাতে বাংলাদেশি খুন হয়েছে। আবার দেখেন, এই জানুয়ারিতে বিএসএফ বাংলাদেশের এক বিজিবি সদস্যকে খুন করছে। আবার এই নিউজটা একটু দেখেন, এখানে কইতেছে বিএসএফ এর গুলিতে এক কিশোর নিহত, একজন আহত। এটা কিশোর, বাচ্চা ছেলে। তার প্রতিও ভারতের এই বিএসএফ কতটা আক্রমণাত্মক এই বাবদ। আবার এই দেখেন, রাজশাহীর নওগাঁতে ভারতের বিএসএফ বাংলাদেশের মানুষের খুন করছে। ভারতীয়রা এসে কয় আমরা নাকি ঘৃণা ছড়াই ভারতের বিরুদ্ধে। হ্যাঁ, এগুলো কি, এগুলো কি করে? গুনে গুনে প্রত্যেক মাসে কতগুলো করে সীমান্তে মারে, এগুলো মেরেই চলতেছে গত 15 বছর ধরে। সর্বশেষ এই নিউজটা দেখেন, এখানে কইতেছে ভারতের বিএসএফ বাংলাদেশের সীমানাতে ঢুকে 2 রাখালে গুলি করেছে। নিউজ তো দেখলেন, এবার ভিডিওটা দেখেন। হ্যাঁ, ভারতীয়রা বলে, ইন্ডিয়ানরা বলে যে দল বেঁধে আক্রমণ করে নাকি বাংলাদেশিরা,
সেই সময় নাকি বাধ্য হইয়া গুলি করে, গুলি করতেই চায় না, ওরা ফুলের টোপা দেয়। দেখেন দৌড়ায় পালাইতেছে ছেলেরা, কোনো ঝুঁকি তৈরি করেছিল, করে নাই। তারপর তারাই নিয়ে গুলি করছে। আচ্ছা বুঝলাম বিএসএফ জাউরা বাহিনী, কিন্তু বাংলাদেশের বিজিবি তো সীমান্ত রক্ষা করে, বেতন তো পায়, আমাদের টাকাতেই তো বেতন পায়, আপনার ট্যাক্সের পয়সা তো বেতন পায়। ওই যে মারা গেছে যারা গুলি করছে তার ট্যাক্সের পয়সাও তো বিজিবির বেতন হয় নাকি? সীমানার ভিতরে এইসব মাইরা গেল, কোন সেটব্যাট আছে নাই। হাসিনা সরকার কোন আনুষ্ঠানিক প্রতিবাদ জানাইছে? একটা আনুষ্ঠানিক প্রতিবাদ সেটাও জানায় না। স্বাধীন দেশ নাকি এটা? হাসিনা তো নাকি বাংলাদেশে কেউ মারা গেলে গান গাইতো ফেন্সি গাইয়া, জিন্দেগি জিন্দেগি বলে ওই গান গাচ্ছে এখন। এটাই এপ্রিল মাসের 9 তারিখ দুপুরবেলার ঘটনা। পাল্টা আক্রমণ তো পাকিস্তানের মতো দূরের কথা, মুখের কথা প্রতিবাদটুকু করে না। বিজেপি এত মানুষ যে বিএসএফ এর হাতে খুন হয় এই বিষয়গুলো জানেই না, ভাব কেন ধরে থাকে যে কিছুই জানে না। ওই এখন কথা হইলো কেন বিএসএফ বাংলাদেশের মানুষের সাথে এমন করে বা কেন এমন করতেছে? এর বেশ কয়েকটা কারণ আছে, সেই কারণগুলো কি কি আসেন দেখি। প্রথমত, ভারত যাদের সাথে বর্ডার শেয়ার করে এবং যাদের সাথে লাগালাগি বাড়াবাড়ি করে তাদের কোনোটার সাথে ও পেরে ওঠে না। যেমন নিউজ তো দেখলামই না, চীন আর পাকিস্তান কিভাবে ভারতের সীমান্ত জুড়া চাপ আর কোপের উপরে রাখে সবসময়। এমন মার খাইতে খাইতে এদের মাঝে মাঝে যখন রাগের সঞ্চার হয় তখন সেই রাগ কিছুটা প্রশমিত করতে বাংলাদেশের মানুষের মাইরা নিজের রাগ কমায়। দ্বিতীয়ত হইতেছে মায়ের খাওয়ার পর ইজ্জত বাঁচাইতে সহজ লক্ষ্যবস্তু হিসেবে বাংলাদেশের মানুষের মাইরা দুনিয়ায় নিজেদের শক্তিশালী দেখাইতে চেষ্টা করে। বাংলাদেশিদের মারার আর একটা কারণ হলো হাসিনা নিজে। ভারতের বিএসএফ জানে যে হাসিনা ভারতের খাস বান্দি চাষি, তাই ওইখানে মানুষ মারলে হাসিনা কখনো বিচার তো চাইবেই না, বিচার করবেও না, কোনো প্রতিবাদও করবেন। এখানেই মানুষ খুন করা অধিকতর নিরাপদ ভারতের জন্য। আর তাই ভারতীয় বিএসএফ বাংলাদেশের মানুষে মানুষ না বরং খেলনা মনে করে মারতেছে, পাখি মারে যেরকম সেরকম। এসব ব্যাপারে হাসিনা চুপ থাকে, তার আবার একাধিক কারণ আছে। তার একটা কারণ হইতেছে ভারত হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখিছে, এটা তো কৃতজ্ঞতার ব্যাপার আছে, তাই না? হাসিনা বলে খুবই কৃতজ্ঞ মানুষ আর কি। কিন্তু দেখেন এই যে প্রিয়াঙ্কা গান্ধী চেকটা ধরে কইছিল যে উনি নাকি অপেক্ষা করেছিল আলিঙ্গনের জন্য, হ্যাঁ, রাজীব গান্ধীর যে বোন। তো কংগ্রেস ছাপাইতেছে ইন্ডিয়াতে, আর যে কংগ্রেসের বদৌলতে হাসিনা ক্ষমতায় আসিছিল প্রথম টার্মে, হাসিনা কিছু মুখের কথা কইছে ওদেরকে? হয় নাই। হাসিনা যে ওর নানি ইন্দিরা গান্ধী যে রাজনৈতিক আশ্রয় দিছিল, ঘরের ঝাঁটাক পর্যন্ত কিনে দিছিল ইন্দিরা গান্ধী, তার নাতনি, তাদের জন্য একটা মুখের কথা বলা, সেটা বলছে? বলে না। Top Smart Clean, now with the natural ingredient of baking soda, eliminates stubborn stains and gives কারণ কি? কারণ ওই কৃতজ্ঞতার বদলে যদি সে কিছু বলে আর ভারতকে যদি বাংলাদেশের মানুষ মারতে নিষেধ করে তাহলে মোদি রাগ করবে, বলবে যে আমি তো আমার বউ নাই, তার উপরে তুমি আমার হাত মারতে দিতে চাও না, গুলি মারতে দিতে চাও না, তাইলে আমি যাবোটা কোথায়? তাই এই হাসিনা দেয় মোদি রে, হ্যাঁ, মানে গুলি মারতে দেয় আর কি। আর তৃতীয় কারণ হলো বাংলাদেশের প্রতি মনে পুষে রাখা দীর্ঘকালের রাগ। হাসিনা অনেক আগে বলছে যে সে বাংলাদেশের রাজনীতি করবে প্রতিশোধ নিতে, সে রাজনীতি করতে আসে নাই, প্রতিশোধ নিতে আসছে। তাই ওই ভারতের বিএসএফ দের দিয়া বাংলাদেশের মানুষদের মাইরা প্রতিশোধ নিচ্ছে এই আক্রোশে যে এই জাতি যারা ওর বাপের মৃত্যুতে মিষ্টি বিলি করেছিল, মিষ্টি খাইছিল 15 আগস্টে 75-এ, এরা তো সাইজ করতেই হয়। শুধু সীমান্তে মানুষ মারা না, তারা অফিসিয়ালও বাংলাদেশের মানুষের চেক পয়েন্টে হেনস্থা করছে। বিশ্বাস না হলে এই ভিডিও দেখেন, এই ভিডিওতে কি হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজ 7ই এপ্রিল রবিবার। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোল স্থলবন্দরের আজকে সর্বশেষ পরিস্থিতির চিত্র। বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন বেনাপোল স্থলবন্দর কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা বিরাজমান করছে ঠিক ঈদের আগ মুহূর্ত। কোন ধরনের যাত্রী চাপ নেই, যাত্রী ভিড় নেই, কারণ বেনাপোল স্থলবন্দরের যে ভোগান্তির চিত্র, তার কারণে কিন্তু বেনাপোলকে ইতিমধ্যে বয়কট করতে শুরু করেছে সকল যাত্রী সমাগম। অন্যান্য স্থলবন্দর ব্যবহার করছেন, যার ফলে বেনাপোলে কিন্তু পুরোপুরি যাত্রী শূন্য পরিস্থিতি বিরাজমান রয়েছে। কোনো ধরনের যাত্রী কোলাহল নেই, যাত্রী ভিড় নেই, কোনো অশান্তিও নেই, যার ফলে নির্বিঘ্ন যাত্রীগণ অল্প সময়ের ভিতরে পারাপার হতে পারছেন। এই ভিডিওতে দেখলেন তো যে যে দিনের সময় বেনাপোল বন্দরে উপচে পড়া ভিড় থাকতো, বাংলাদেশের বিগত দিনগুলোতে সেই ভিড় এখন আর নাই। গোটা বেনাপোল বন্দর এখন ঈদের মতো সময় প্রায় ফাঁকা। ঈদের সময় বেনাপোল বন্দরে এমন নাজেহাল দশা খুব ভালো করে প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ আর আগের থেকে এখন ভারতে যাওয়া লক্ষণীয় হারে কমায় দিছে। প্রথম আলো নিউজ করেছে, দেখেন কলকাতায় ঈদের বাজারে বাংলাদেশি ক্রেতা কম। কলকাতা প্রতিনিধি রিপোর্ট করেছে, বাংলাদেশের কেউ না। কিন্তু প্রথমত তো কিঞ্চিত জাউরা আছে, তাই ওই কারণ খুঁজে বের করেছে যে বেশি গরম হয়েছে সেজন্য দেখছে না। শুধু তাই না, এই বছরে
ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচা 16.5% কমিছে। সাবাস বাগের বাচ্চা, বয়কটে নাকি কিছু হয় না, হ্যাঁ? বয়কটে 16.5% কমে দিছি, মানে এই টাকাটা খরচা করতে ইন্ডিয়াতে যায় 16.5% কম খরচ করেছে। এইটা 100% কম হবি, জিরো হয়ে যাবি, শূন্য হয়ে যাবি। এটা হলো বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট। আর বাংলাদেশের জাউরা হাসিনার মিডিয়া কয় কলকাতায় নাকি বাংলাদেশদের উপসে পড়া ভিড়, উপসে পড়া ভিড় দিয়ে কি করবি, টাকা তো খরচ করে না। বাংলাদেশের মানুষের এই ঈদের সময় ভারতে যাওয়া লক্ষণীয় হয়ে কমায় দেওয়া, এটাই প্রমাণ করে যে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সাথে একাত্ম হয়েছে, যুক্ত হয়েছে। প্রমাণ করে যে বিপুল সংখ্যক মানুষ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চাবুকের আঘাত হিসেবে ব্যবহার করছে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের কর্মসূচিরে। বাংলাদেশের মানুষের পণ্য বয়কট আন্দোলন যে গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলিচ্ছে, বেনাপোল বন্দর খালি থাকা তারই একটা পরিষ্কার নিদর্শন। এইবার আসি এই একই ভিডিওতে উল্লেখ করা দ্বিতীয় প্রসঙ্গে। এই ভিডিওতে এটাও শুনলেন যে এরপর থেকে যারা বাংলাদেশ থেকে ভারতে গেছে কেনাকাটা করতে, ইন্ডিয়ান কাস্টমস তাদের প্যাকেটজাত বা তাদের পণ্যগুলা যেগুলো কিনছে তারা রেখে দিতেছে এই বলে যে তোমরা বাংলাদেশিরা তো ভারতীয় পণ্য বয়কট করছো, তাহলে আবার ভারত থেকে ঈদের পণ্য নিয়ে যাবে কেন? দেখেন, তবে সব থেকে বড় যে বিষয়টি, যে ইন্ডিয়া ফেরত বাংলাদেশি যাত্রীগণ কিন্তু মহাবিপদে পড়ছেন ইন্ডিয়ান কাস্টমসে ফেরার পথে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশে এক শ্রেণীর লোক ইতিমধ্যে ভারত বয়কটের ডাক চলমান রেখেছেন সোশ্যাল মিডিয়া গুলোতে, যার ফলস্বরূপ ইন্ডিয়াতে এই বিষয়টি নির্মলভাবে ছড়িয়ে গিয়েছে। এবং তারা কিন্তু এখন অবগত আছেন, বাংলাদেশি নাগরিকগণ ইতিমধ্যে ইন্ডিয়াকে বয়কট করতে শুরু করেছে। আর এই বয়কটের ফলে কিন্তু তারা অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করছে যাত্রীদের উপর। যারা ঈদের শপিং করতে ইন্ডিয়া গেছেন তারা সরাসরি বলছে, আপনারা বয়কটের ডাক দিয়ে কেন আবার ইন্ডিয়াতে আসছেন ইন্ডিয়ান পণ্য কিনে ঈদ করার জন্য? তাদের পণ্যগুলো কিন্তু জোরপূর্বক ডিএম করে নেওয়া হচ্ছে ইন্ডিয়ান কাস্টমসে। এই বলে বাংলাদেশের মানুষের টাকায় কেনা জিনিস ভারতীয় কাস্টম হাতায় নিচ্ছে। কেমন চোর, কেমন ডাকাত দেখেন। আর আপনারা যান ওইখানে, হ্যাঁ, পয়সা খরচ করতে। আমি প্রশ্ন হইলো এটা কেন হইতেছে? প্রথম কারণ হইলো, আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের শুরুতেই বলছিলাম যে এটা এমন এক কর্মসূচি যেটার মাধ্যমে ভারত শুধু মাইরি খাবে, কিন্তু এই আন্দোলনের মোকাবেলা করার কিছুই পাবে না। তাই কিছু না পেয়া, ঠিক যেমন চীন পাকিস্তানের হাতে মাইর খা কাপুরুষ বিএসএফ বাংলাদেশের নিরীহ মানুষের গুলি করে মারে, তেমনি ভারতীয় প্রশাসন কিছুই করতে না পাইরা কাস্টমসকে লেলায় দিছে। তারা যেন মানুষের টাকায় কেনা জিনিস নিজের মনে করে হাতায় নেয়। এখানে একটা কথা পরিষ্কার জানায় রাখি যে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যেহেতু মনে প্রাণে সমর্থন করে আর এই কর্মসূচি পালন করতেছে, তাই সংখ্যার কাছে এইবার ভারতে যাওয়ায় গুটি কয়েক মানুষ কিছুই না, কিন্তু তারা উপযুক্ত শাস্তি পাইছে। ঠিক হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। যা কিনতে যা ইন্ডিয়ার, যারা আগে ভারতে যেত ঈদ মার্কেট করতে, তারা এবার যায় নাই। সেই ভারত বয়কটকৃত মানুষের সংখ্যার কাছে এই গুটি কয়েক মানুষ গণায় ধরার মধ্যে না। তাই ভারতের কাস্টমস ঘাটির গুহায় ঘাপটি মেরে বসে থাকা দু একটা কাপড় চোপড় নিয়ে রাখা প্রতিশোধ নিতে চাওয়া বয়কট আন্দোলনের একটা চুলো বাঁকা করতে পারবে না। তাই আমি এই অহেতুক ব্যাপারে আর আলাপ নাইবা দিলাম। আর হ্যাঁ, যারা আগে ভারতে মার্কেট করতে যেতেন, এবার ভারতের পণ্য বয়কট আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে ভারতে যান নাই, তাদেরকে অশেষ ধন্যবাদ। আর ভারতের বেনাপোল কাস্টমস এ বলবো, এভাবে অন্যের কেনা কাপড় চোপড় চোর ডাকাতের মতো চুরি করে না বাইরা মুদিরে বল, বাংলাদেশের সাথে ব্যবসায়িক সমস্ত লেনদেন বন্ধ করতে, দেখি কেমনে পারিস। হ্যাঁ, বাল শুনের দলগুলা এগুলো করতে পারলে না বুঝতাম। হ্যাঁ, বাংলাদেশের মানুষের কাছে অকারের মতো জিনিস না বেচাও, পেটে খাবার জুতাইতে পারার মতো কিছু করতে পারিস, তাদের কিছুই পারিস না। আপনার দুই একজন ভারতে গেছিলেন, গিয়া ভারতীয় কাস্টমস এমন ঘটনার সাক্ষী হয়েছেন, তাদেরকে বলবো মনে মনে প্রতিজ্ঞা করেন আর যাবেন না। নিষেধ করেছিলাম, শোনেন নাই তো? প্রতিজ্ঞা করেন যে ভারতীয় পণ্যের বয়কট কইরা দাদা বাবুদের ভাতে পানিতে মাইরা এটা সবক দিবেন। বেনাপোল বন্দরে এই সময় আর একটা ভিডিও দেখেন। ঈদের একদম সন্নিকটে এসেও বেনাপোল স্থল বন্দরে আজ দুদিন যাবত কিন্তু একদম যাত্রী শূন্য বলাই চলে, তেমন কোনো ভিড় নেই। খুব মুষ্টিমেয় কিছু সংখ্যক যাত্রীগণ পার হচ্ছে, ফার্স্ট আওয়ারে কিছু যাত্রী পার হয়েছে, তারপর থেকে সারাদিন কিন্তু ফাঁকা পরিস্থিতি বিরাজমান রয়েছে। এটাও বেনাপোলের অন্য আরেকটা দিনের ভিডিও। এখানে কইতেছে যেই বেনাপোলে আগে ঈদ উপলক্ষে বাংলাদেশিদের লম্বা লাইন লাগা থাকতো, সেই বেনাপোল এখন পুরাই ফাঁকা। শুধু প্রথম ঘন্টা হাতে গোনা অল্প কিছু মানুষ পার হয়েছে, আর দিনভর ফাঁকা। ভিডিওতে তো সরাসরি দেখতে পাচ্ছেন, আমি করি নাই ভিডিও, যে বেনাপোল বন্দর কেমন মানব শূন্য ফাঁকা পুজো আছে। এরপরেও আমাদের বাংলাদেশের হাসিনা মোদীর লেফটেন্সাররা কবে যে কেউ নাকি আমাদের বয়কট আন্দোলনে যুক্ত হইতেছে না, কেউ নাকি আমাদের কথায় কানি দেয় না, কোনো ফলোইং নাই, কোনো মর্যাদা নাই, আর ভাঙাচোরা ইংরেজি নো আইডিয়া, নো আইডিয়া। নাকি আমার অসাধারণ প্রিয় মানুষ,
কিন্তু আমি আমি তার বিষয়ে অন্য কোনো সমালোচনা নাই, যে সর্বশেষ মনে করেন ভারতের পণ্য বর্জনের কর্মসূচি দিয়ে নো আইডিয়া। তারেক রহমান কর্মসূচি দিলেন যে কোর্টে হাজিরা দিবেন না, ট্যাক্স দিবেন না, এটা দিবেন না, সেটা দিবেন না। নো আইডিয়া এট অল, নো আইডিয়া এট অল যে তাদের কথাকে কর্ণপাতই করছে না, কোনো মর্যাদা নাই, এই কথার কোনো সামান্যতম ফলোইং নাই। নাইমুল ইসলাম, হ্যাঁ, এই যে আইডিয়া দেখেছেন, হ্যাঁ, ওই এখন নাকি আর ইয়েতে আসেন না, টকশে আসেন না, জানি খেয়ে সোজা হয়ে গেছেন না, হ্যাঁ, আইসেন আইসেন, সোজা করে রুলারের মতো সোজা করে দেবো আমি, আসেন, ধরবো একটা করে রুলারের মতো সোজা করে দেবো, নো আইডিয়া, হ্যাঁ, নো আইডিয়া হান্ডাই দেবো একেবারে। এই পিনাক রঞ্জনে দেখ দেখ কি হচ্ছে দেখ, আমাদের আন্দোলন নাকি এমনিতেই এটা আস্তে আস্তে মইরা যাবে, হ্যাঁ? এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে কেমন করে মাঠ থেকে মাঠ শহর বন্দর নগরটিকা মফস্বল সব জায়গায় ছড়াই দিচ্ছে। দেখ দেখ, হ্যাঁ, গুপ্তচর বৃত্তি করে পেট চালাস, এগুলো দেখ, হ্যাঁ, তথ্য দিচ্ছে বয়কট, তুই যখন কত ধরে পড়িস জীবনে জিন্দিগিতে, রাজনীতি বুঝিস, আন্দোলন বুঝিস, বাংলাদেশের মানুষ মায়ের পেট থেকে পড়ে রাজনীতি করে, মিছিল করে। 25 বছরের মধ্যে 2টা স্বাধীন রাষ্ট্রের জন্ম দিছি, 2টা বড় অভ্যুত্থান করছি, 30 বছরের মধ্যে 2টা মিলিটারি রেজিমকে ফাইট করছি, উৎখাত করছি, ভাষা আন্দোলন করছি। আমাদের সাথে পাঙ্গা নিতে আসো রাজনীতি নিয়ে, রাজনীতি বালটা বোঝো তোমরা। এবার আসেন, এই যে পণ্য বয়কট, এটা কোনটি যাবে ফাইনালি, তার একটা ইঙ্গিত দেই। আমরা চারিদিকে ভারত দেখে রাখছিলাম, তাই না, একটা ছোট্ট অংশে মায়ানমার ছিল, ওই জায়গায় এখন চীন চলে আসছে, আগামী দিনের খেলা হবে ওইখান থেকে। এই খেলা আমরা খেলবো, এই খেলা যে আমরা হাসিনার সাথে ভালো খেলতে পারবো, এটা ভারতীয় আকেল মানরা বুঝছেন নিশ্চয়ই, আর না বুঝে থাকলে কোনো অসুবিধা নাই, খেলা যখন শুরু হবে তখন বুঝবেন। আমরা বাংলাদেশকে আরেক গালওয়ান বানাবো, বাংলাদেশের জনগণকে আন্ডার এস্টিমেট করার কাজ করা চিরজীবন ভর দিবা, এরপরে বাংলাদেশের নাম শুনলে ঘুমের মধ্যে চমকায় উঠবা। বলছিলাম না, সরকারের সাথে নেগোসিয়েট করো, হাসিনার একটা ফেয়ার নির্বাচন দিতে কও, শোন নাই, হ্যাঁ, দেখিস আমাদের শিশুদের, দেখিস না, এইটা স্যার ওই যে পানির মধ্যে বাচ্চাদের খেলা দেখান, ওই যে বয়কট বয়কট করে খেলিচ্ছে, বয়কট এখন ওদের কাছে খেলা, দেখেন। চকলেট খাই না, খাই না, বয়কট ইন্ডিয়া, ভারতের কিটকিট চকলেট খাই না, বয়কট ইন্ডিয়া। বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়া বয়কট, বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়া বয়কট, বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া, ইন্ডিয়া বয়কট, বয়কট ইন্ডিয়া। বয়কট এখন ওদের কাছে খেলা, ওরা ফিলিস্তিনের বাচ্চাদের মতো গইরা উঠবে, ট্যাঙ্কের সামনে ঢিল নিয়ে দাঁড়াবে, লিখে রাখো এইটা আমরা করব। কিন্তু আজ তো বুঝলাম না, বুঝবা কাল, যখন আমরা এটা করব তখন পাশা থাকবো না আর পারবা গাল।